আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা অষ্টম অধ্যায় নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব 87 নম্বর পৃষ্ঠা থেকে। আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা। আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে জানবো এবং শিখব। 1 নম্বরে দিয়েছে আঞ্চলিক সংস্থা। সার্ক। সার্ক একটি আঞ্চলিক সংস্থা। সার্ক এর পূর্ণরূপ হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, SAARC, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক গঠনের উদ্যোগ গ্রহণ করেন। 1985 সালে দক্ষিণ এশিয়ার 60টি দেশ নিয়ে এই সংস্থা গঠিত হয়। তাহলে এটি গঠন করার জন্য উদ্যোগ গ্রহণ করেন জিয়াউর রহমান। সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। তাহলে এটা সদর দপ্তর কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডুতে। পরবর্তীকালে আফগানিস্তান সার্কের সদস্যভুক্ত হয়। বাংলাদেশ সার্কের সদস্য সংখ্যা হলো 8টি। সার্ক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তান এইসব দেশগুলো মিলে গঠিত হয়। 1 নম্বরে বলেছে পূর্বের পৃষ্ঠায় বর্ণিত বিষয়গুলোর আলোকে আমরা যদি প্রথমে দেখি, সার্কের পূর্ণ নাম হলো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা। তাহলে এটা লিখবে প্রথম অংশের মধ্যে, এটা হবে প্রথম ঘরে। পরের ঘরে লিখবে প্রতিষ্ঠার সময় 1985 সাল। প্রতিষ্ঠার সময় সদস্য দেশগুলো কি কি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই দেশগুলো হলো সদস্য দেশ। 4 সদর দপ্তর কোথায়? নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। নেপালের রাজধানী কাঠমান্ডুতে এটা সদর দপ্তর। এই অংশটা খুবই সুন্দর করে তোমরা এখানে পূরণ করবে। দক্ষিণ এশিয়া বিশ্বের একটি জনবহুল অঞ্চল। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে সার্ক গঠিত হয়। বিশেষ করে সদস্য দেশগুলো যেন অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত উন্নয়ন ঘটিয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। শিক্ষা ও সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করাও সার্কের অন্যতম উদ্দেশ্য। সার্কের দেশগুলো একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হবে, অন্য সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করবে না। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে সার্ক সুসম্পর্ক বজায় রেখে জনগণের মধ্যে বিশ্ব নাগরিকত্ব বোধ গড়ে তোলে। খতে আমাদেরকে বলেছে নিচে দেওয়া শব্দগুলো উপযুক্ত শূন্যস্থানে বসিয়ে সার্কের উদ্দেশ্য সম্পর্কিত বাক্যগুলো তৈরি করি। এখানে আমাদেরকে শব্দ দিয়েছে, এগুলো আমরা এখানে লিখব। প্রথমে দক্ষিণ এশিয়ার জনগণের ড্যাশ উন্নয়ন করা, জীবনযাত্রার মান উন্নয়ন করা। তাহলে এটা হবে 1 নাম্বার। এটা কত নাম্বার? 1 নাম্বার। 2 সদস্য দেশগুলোর জনগণের ড্যাশ সাধন করা, কল্যাণ সাধন করা। কল্যাণ হলো 2 নাম্বার। তাহলে 2 নাম্বার হবে কি? কল্যাণ সাধন করা। এবার 3 সদস্য দেশগুলোর অর্থনৈতিক ও ড্যাশ অবস্থান দ্রুত উন্নয়ন ঘটানো। তাহলে এটা হবে 3 নাম্বার, সামাজিক অবস্থা দ্রুত উন্নয়ন ঘটানো। 4 সদস্য দেশগুলোকে বিভিন্ন বিষয় ড্যাশ হতে সাহায্য করা, আত্মনির্ভরশীল হতে সাহায্য করা। 5 নাম্বার সদস্য দেশগুলোর মধ্যে একে অপরের ড্যাশ অবদান রাখা, সমস্যার সমাধানে অবদান রাখা। তাহলে এটা হবে 5 নাম্বার। 6 সদস্য দেশগুলোর ড্যাশ বিষয়ে একে অপরের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা, প্রযুক্তিগত বিষয়ে একে অপরের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। 7 অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় ড্যাশ না করা, হস্তক্ষেপ না করা। এখান থেকে এই যে শূন্যস্থানগুলো আছে এগুলো এভাবে পূরণ করতে পারবে, অথবা এখানের মধ্যে উত্তরগুলো আছে এখান থেকে দেখে লিখলেই হবে। জীবনযাত্রার মান উন্নয়ন, কল্যাণ, সামাজিক, আত্মনির্ভরশীল, সমস্যা সমাধান, প্রযুক্তিগত এবং হস্তক্ষেপ। এই বিষয়গুলো এখান থেকে সুন্দর করে সমাধান করে ফেলতে পারবে। পরবর্তীতে আমাদেরকে দিয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে কথোপকথন। শিক্ষক, তোমরা এর আগে সার্কের উদ্দেশ্য সম্পর্কে জেনেছ। এই সমস্ত উদ্দেশ্যকে ভিত্তি করে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে। এর একটি হলো দেশগুলোর কৃষি ও গ্রামীণ অর্থনীতি, আরও অনেক ক্ষেত্র। তিথি, আপা, দেশগুলোর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ও তো হতে পারে। শিক্ষক, ঠিক বলেছ, এছাড়া আরও আছে। এই ধরো, কাজল, আপা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় হতে পারে না? এই সবের উন্নয়নের জন্য তো আমরা একে অপরের সহযোগিতা করতে পারি, তাই না? শিক্ষক, অবশ্যই, এটিও সহযোগিতার একটি বড় ক্ষেত্র। তোমরা নিশ্চয়ই জানো যে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আমরা কয়লা, ডিজেল, পেট্রোল ইত্যাদি জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌরশক্তির মতো নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে পারি। সুমি, তাহলে তো আমরা
সদস্য দেশগুলো মিলে নবায়নযোগ্য শক্তির উন্নয়নে কাজ করতে পারি। এটিও তো একটি সহযোগিতার ক্ষেত্র হিসেবে গ্রহণ করা যেতে পারে। আরমান: আচ্ছা আপা, বর্তমান সময় হলো তথ্য প্রযুক্তির সময়, এই ক্ষেত্রে তো আমরা একে অপরের সহযোগিতা করতে পারি। শিক্ষক: খুব গুরুত্বপূর্ণ কথা বলেছ। সার্ক সদস্য দেশের মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি সহযোগিতার ক্ষেত্র। সদস্য দেশ মিলে একটি জরুরি তহবিল গঠন করার কথা বলা আছে। আমাদের সকলেই অর্থসামাজিক উন্নয়নে এই তহবিলের টাকা ব্যবহার করতে পারি। গদে উপরে কথোপকথনটি পড়ে সার্ক দেশগুলোর সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে মাইন্ড ম্যাপটি তৈরি করি। সার্কের সহযোগিতার ক্ষেত্রসমূহ: শিক্ষা ও সংস্কৃতি। বাকি 1, 2, 3, 4, 5 নাম্বার, আমরা 5টা লিখব। তাহলে আমরা যদি এখান থেকে এটার সমাধানটা দেখি, সার্কের সহযোগিতার ক্ষেত্র: শিক্ষা ও সংস্কৃতি, কৃষি ও গ্রামীণ অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তির উন্নয়ন, তথ্য প্রযুক্তি, আর্থসামাজিক উন্নয়ন। তো এই বিষয়গুলো আমরা সুন্দর করে এখানে লিখতে পারবো এবং আমরা এই ছকটা পূরণ করতে পারবো। পরে ঘতে বলা আছে সার্ক সম্পর্কে আমার ধারণা সংক্ষেপে লিখে প্রকাশ করি। সার্ক সম্পর্কে ধারণা আমরা এখানে লিখে প্রকাশ করব। তাহলে এখান থেকে আমরা যদি কাজটা দেখি, ঘ নম্বরের মধ্যে সম্পর্কে ধারণা: সার্ক দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক সহযোগিতা সংস্থা। সংস্থাটির নামের পূর্ণরূপ দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা। 1985 সালে প্রতিষ্ঠিত সংস্থাটির সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। শুরুতে সার্ক 60টি দেশ নিয়ে গঠিত হলেও পরবর্তী সময়ে আফগানিস্তান যুক্ত হয়েছে। সংস্থাটির সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সার্ক দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে গঠিত হয়েছে। সার্ক আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে সুসম্পর্ক বজায় রেখে দক্ষিণ এশিয়া অঞ্চলের জনগণের মধ্যে বিশ্ব নাগরিকত্ব বোধ গড়ে তুলেছে। আন্তর্জাতিক সংস্থা ওআইসি এর পূর্ণরূপ হলো ইসলামিক সহযোগিতা সংস্থা, অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন। 1969 সালের 25শে সেপ্টেম্বর এই সংস্থার জন্ম। সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। বর্তমান সদস্য সংখ্যা হলো 57টি। 1974 সালে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলন বাংলাদেশ ওআইসি এর 32তম সদস্যপদ লাভ করে। ওআইসি এর কাজ: মুসলিম দেশগুলোর মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহ সহযোগিতা হাত বাড়ানো। এরপরে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার ভূমিকা রাখা। এরপরে হলো বর্ণ বৈষম্য নির্মূল করা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রয়োজনীয় সমর্থন প্রদান করা, পবিত্র স্থানসমূহের নিরাপত্তা বিধানে সহযোগিতা করা, ফিলিস্তিনি জনগণের ন্যায্য সংগ্রামকে সমর্থন করা, মুসলমানদের মান মর্যাদা, স্বাধীনতা এবং জাতীয় অধিকার সংরক্ষণে শক্তি যোগানো, সদস্য রাষ্ট্রসমূহ অন্যান্য দেশের মধ্যে সহযোগিতা ও শান্তির লক্ষ্যে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। জাতীয় সংঘ 1954 সালে 24শে অক্টোবর জাতীয় সংঘ গঠিত হয়। জাতীয় সংঘের সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে। 1974 সালে 17ই সেপ্টেম্বর 29তম সাধারণ অধিবেশনে বাংলাদেশে জাতীয় সংঘের সদস্যপদ লাভ করে। এরপরে বাংলাদেশ জাতীয় সংঘের 136তম সদস্য রাষ্ট্র। বর্তমানে সদস্য সংখ্যা হলো 193টি। তাহলে এর সদস্য সংখ্যা হলো 193টি। জাতীয় সংঘের কাজ: প্রথমে বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা, জাতীয় সংঘের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সদস্য দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানব সেবামূলক কাজে সহযোগিতা প্রদান, আন্তর্জাতিক আইনের মাধ্যমে আন্তর্জাতিক বিভেদ নিষ্পত্তি করে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। উপরের বিষয়বস্তুর আলোকে নিচের তথ্যগুলো খুঁজে বের করি। ওআইসি এর পূর্ণ নাম আমরা লিখব। 2 ওআইসি প্রতিষ্ঠার সময়, 3 জাতীয় সংঘ প্রতিষ্ঠার সময়, 4 বাংলাদেশ জাতীয় সংঘের সদস্যপদ লাভ করে, 5 জাতীয় সংঘের সদর দপ্তর। এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে এখান থেকে দেখব এবং লিখব। তাহলে আমরা যদি এখানে প্রথমে দেখি, ওআইসি এর পূর্ণ নাম ইসলামী সহযোগিতা সংস্থা। ওআইসি প্রতিষ্ঠার সময় 1969 সালের 25শে সেপ্টেম্বর। 3 জাতীয় সংঘ প্রতিষ্ঠার সময় 1945 সালের
24শে অক্টোবর। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে 17ই সেপ্টেম্বর। জাতিসংঘের সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা ভালো করে দেখবে। খতে ওআইসি সম্পর্কে পড়ি এবং এর মূল কাজগুলো খালি করে লিখি। ওআইসি এর কাজগুলো আমরা এখানে প্রতিটা বক্সে আলাদা আলাদা করে লিখব। তাহলে ওআইসি এর বিষয়গুলো যদি আমরা লিখি, মুসলিম দেশগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়ানো, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রয়োজনীয় সমর্থন প্রদান করা, ফিলিস্তিনি জনগণের ন্যায্য সংগ্রামকে সমর্থন করা, মুসলমানদের মান মর্যাদা, স্বাধীনতা এবং জাতীয় অধিকার সংরক্ষণে শক্তি যোগানো। তাহলে এগুলো আমরা এখান থেকে পূরণ করবো। এরপরে ঘতে জাতিসংঘ সম্পর্কে পড়ি এবং এর মূল কাজগুলো খালি করে লিখি। জাতিসংঘেরগুলো যদি আমরা লিখি, বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা, জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সদস্য দেশ অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানব সেবামূলক কাজে সহযোগিতা প্রদান, বিশ্বব্যাপী মানবাধিকার নিশ্চিত করা, আন্তর্জাতিক আইনের মাধ্যমে আন্তর্জাতিক বিভেদ নিষ্পত্তি করে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। এই অংশটা খুবই সুন্দর করে তোমরা এখানে লিখে ফেলবে। মানুষের মতো বিশ্বের রাষ্ট্রগুলোও একে অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না। বিশ্বের দেশগুলো নানা ক্ষেত্রে একে অন্যের উপর নির্ভরশীল। এই ক্ষেত্রগুলো হলো শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনৈতিক পরিবেশ, জলবায়ু, যোগাযোগ, প্রযুক্তি ইত্যাদি। এই ক্ষেত্রে সার্ক, ওআইসি, জাতীয় সংঘ এবং অন্যান্য সংস্থার সহযোগিতামূলক ভূমিকা পালন করে আসছে। এইসব আঞ্চলিক আন্তর্জাতিক সংস্থা আমাদের মনে করিয়ে দেয় আমরা একটি বিশ্ব পরিবারের সদস্য। নিজেদের গড়ে তুলতে হবে বিশ্ব নাগরিক হিসেবে। আমার কাজ দ্বারা পরিবার ও সমাজ যেমন উপকৃত হবে, ঠিক তেমনি রাষ্ট্র ও বিশ্ব উপকৃত হবে। কোনো জনকল্যাণমূলক আবিষ্কারের সুবিধা সকল দেশের মানুষই ভোগ করতে পারবে। আবার কারো কর্মে যদি জলবায়ুর ক্ষতি হয়, তার প্রভাব অন্য দেশও ভোগ করে। যোগাযোগ ও প্রযুক্তির উন্নয়নের সুবিধা কেউ বা কোনো দেশ একা ভোগ করে না। একইভাবে নিজের প্রয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব, সম্প্রীতি ও সহযোগিতামূলক সম্পর্ক। ঘতে বলেছে বিশ্ব আমাদের সাথে আছে। আমি কি এমন ধারণার সাথে একমত? আমার মতামত লিখে প্রকাশ করি। তো এখানে তুমি তোমার মতামতটা লিখবে। মতামতটা আমরা এখন দেখব। সমাধানের মধ্যে হ্যাঁ, আমি এমন ধারণার সাথে একমত যে বিশ্ব আমাদের সাথে আছে। আমার এই ধারণার সাথে একমত হওয়ার কারণ হলো মানুষের মতো বিশ্ব রাষ্ট্রগুলো একে অন্যের সহযোগিতা ছাড়া চলতে পারে না। এই কারণে বিশ্বের দেশগুলো নানা ক্ষেত্রে একে অন্যের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার জন্যই গড়ে উঠেছে সার্ক, ওআইসি, জাতীয় সংঘের মতো সহযোগিতামূলক সংস্থা। এইসব আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একটি বিশ্ব পরিবারের সদস্য। এজন্যই কোনো জনকল্যাণমূলক আবিষ্কারের সুবিধা নির্দিষ্ট দেশে আবদ্ধ না থেকে সকল দেশের মানুষই ভোগ করতে পারে। এমনকি যোগাযোগ ও প্রযুক্তির উন্নয়নের সুবিধা কেউ বা কোনো দেশ একা ভোগ করে না। আর এই বিষয়টি আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্ব আমাদের সাথে আছে। 93 নম্বর পৃষ্ঠা থেকে প্রথমে বলেছে সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও। 1 নম্বর, সার্কের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টি ছিল? প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল 7টা। 2, মুসলিম দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতার জন্য নিচের কোন সংস্থাটি গড়ে তোলে? এটি হবে ওআইসি। বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করে কোন সংস্থা? জাতীয় সংঘ। খতে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে, সার্কের সদস্য দেশগুলো একে অপরের সার্বভৌমত্বের প্রতি ঢ্যাঁস হবে, শ্রদ্ধানশীল হবে। তাহলে আমরা এখানে লিখব কি? একেরটা হবে শ্রদ্ধানশীল। একের উত্তর শ্রদ্ধানশীল। 2 নম্বর, ওআইসি একটি কাজ হচ্ছে ঢ্যাঁস নির্মূল করা। একটি কাজ হচ্ছে বর্ণ বৈষম্য নির্মূল করা। পরবর্তীতে, বিশ্বের সকল দেশের মানুষই ঢ্যাঁস আবিষ্কারের সুবিধা ভোগ করতে পারে। জনকল্যাণমূলক আবিষ্কারের সুবিধা ভোগ করতে পারে। তো এই 3টার উত্তর এখানে নিচে সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এগুলা বইয়ে লিখে নিতে পারবে। ঘতে বলা আছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দ মিল করো। বাম পাশ এবং ডান পাশ। সার্ক,
সার্ক কোথায়? কাঠমান্ডুতে, নেপালের কাঠমান্ডুতে অবস্থিত সার্ক। ওআইসি, ওআইসি হলো জেদ্দায়, সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ওআইসি। জাতীয় সংঘ নিউ ইয়র্কে অবস্থিত, জাতিসংঘ হলো কোথায়? নিউ ইয়র্ক। তো এইভাবে করে তিনটা সুন্দর করে লিখে ফেলতে পারবে। সার্ক হলো কাঠমান্ডুতে, ওআইসি হলো জেদ্দাতে এবং জাতীয় সংঘ হলো নিউ ইয়র্কে। পরে ঘতে প্রশ্ন বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নাম্বার, সার্ক গঠনের 3টি উদ্দেশ্য লেখো, এটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন। 2 নম্বরে, মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষায় ওআইসি এর 3টি কাজ লেখো। এই দুইটা প্রশ্ন আমরা এখন দেখব। ঘতে সংক্ষিপ্ত প্রশ্ন, সার্ক গঠনের 3টি উদ্দেশ্য লিখো। সার্ক গঠনের 3টি উদ্দেশ্য হলো: 1, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা। পরবর্তী 2-এ লিখতে পারো, সদস্য দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক ও প্রযুক্তিগত অবস্থান দ্রুত উন্নয়ন ঘটানো। এরপর লিখতে পারো, শিক্ষা ও সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। 2 নম্বর প্রশ্নে যেটা আছে, মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষায় ওআইসি এর 3টি কাজ লেখো। মুসলিম দেশগুলোর স্বার্থ রক্ষায় ওআইসি এর 3টি কাজ হলো: 1, মুসলিম দেশগুলোর মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রসমূহের সহযোগিতার হাত বাড়ানো। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয় সমর্থন প্রদান করা। এরপর হলো সদস্য রাষ্ট্রসমূহ ও অন্যান্য দেশের মধ্যে সহযোগিতা এবং শান্তির লক্ষ্যে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। তো এখান থেকে তোমরা দুটোটার সংক্ষিপ্ত প্রশ্নের আনসার খুবই সুন্দর করে দিয়ে ফেলতে পারবে। ওতে আছে বর্ণনামূলক প্রশ্ন। 1, আমরা সকলেই কিভাবে বিশ্ব পরিবারের সদস্য। 2, আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের জীবনমান উন্নয়নে কিভাবে ভূমিকা রাখতে পারে। ওতে প্রথম, আমরা সকলে কিভাবে বিশ্ব পরিবারের সদস্য। মানুষের মতো রাষ্ট্রগুলো একে অপরের সহযোগিতা ছাড়া চলতে পারে না। রাষ্ট্রগুলো শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু ইত্যাদি ক্ষেত্রে একে অপরের উপর নির্ভরশীল। এই কারণেই পারস্পরিক সহযোগিতার জন্য গড়ে উঠেছে সার্ক, ওআইসি, জাতীয় সংঘের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা সংস্থা। বিশ্বের রাষ্ট্রগুলো নিজেদের প্রয়োজনে এই সংস্থাগুলোর অন্তর্ভুক্ত হয়ে বিশ্ব পরিবার হয়ে উঠেছে, আর রাষ্ট্রগুলোর নাগরিক হিসেবে আমরাও সবাই বিশ্ব পরিবারের সদস্য হয়েছি। 2 নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে, আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের জীবন মান উন্নয়নে কিভাবে ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক সংস্থাগুলো সহযোগিতামূলক কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে আমাদের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। আমাদের জীবনযাত্রার উপর শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, পরিবেশ, জলবায়ু, প্রযুক্তি, যোগাযোগ ইত্যাদি বিষয়ে সরাসরি প্রভাব ফেলে। এইসব বিষয়ে কোনো বিপর্যয় ঘটলে তা আমাদের জীবনমানকেও বিপর্যস্ত করে। এই কারণেই দেখা যায় জাতীয় সংঘ, ওআইসি এর মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অন্যতম লক্ষ্যই থাকে এইসব বিষয়ে সদস্য রাষ্ট্রকে সহযোগিতা করা। আর আন্তর্জাতিক সংস্থাগুলো এই বিষয়গুলোতে যত বেশি কার্যক্রম বাড়বে ততই তা আমাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। তো এইভাবে করে তোমরা দুটোটা প্রশ্নের উত্তর খুবই ধারাবাহিকভাবে লিখে ফেলতে পারবে।